হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেনলেস সার্কেল। আজকের আবারও একবার প্রমাণিত হয়ে গেল যে দুই পাগল এক জায়গায় পড়লে পাগলামি কি চূড়ান্ত আকার নিতে পারে। মানে আজকের আবারও আমি আর আমার ঘোরার পার্টনার শ্রাবণী একসাথে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তার কোনো ঠিক নেই, শুধু যাচ্ছি আর যাচ্ছি। মানে আজকের হঠাৎ করেই প্ল্যান হলো যে রাস্তাটা আমরা রোজই প্রায় বলা যায় 10 থেকে 15 মিনিট অটোতে যাই, সেই রাস্তাটা হঠাৎ করেই আজকে দুই বন্ধুতে হেঁটে যাওয়ার প্ল্যান করা হলো। আর হেঁটে যাওয়া মানেই তো বুঝতে পারছো, গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, মানে দুদিকে কি দেখতে পাচ্ছি না পাচ্ছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। এখন যেমন আমরা একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আর এখান থেকে দেখো খালটা প্রায় শুকনোই বলা যায়। সেটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বেশ খারাপ লাগছে না। আর যেটুকু জল রয়েছে তার মধ্যে আবার কয়েকটা হাঁসও খেলছে। আর দেখো খালের মধ্যে মানে মাঝখানটা বেশ গভীর, কোথাও কোথাও বেশ গভীরভাবে কাটা, কোথাও কোথাও মানে একটু যেন মনে হলো গভীরতাটা কম। গ্রামের পথ হাঁটলে না মানে এমনি ভালো লাগে, পরিবেশটা এত ভালো থাকে, অনেকটা শুদ্ধতা থাকে, মানে দূষণটা এখানে অনেক কম, তো সেজন্য বেশ ভালোই লাগে। তো আমরা আজকের সেই পাগলের মতো দুই বন্ধুতে বিনা কারণে উদ্দেশ্যহীনভাবে শুধু হাঁটছি আর হাঁটছি। আর সেই হাঁটাহাঁটির মাঝে কি কি দেখতে পাচ্ছি সেগুলোও তোমাদের দেখাচ্ছি। বাবা, এটা দেখো খড় এত চাপিয়েছে মেশিন ভ্যানটাই দেখা যাচ্ছে না। আর এই যে দেখো এগুলো সব ধান গাছ কেটে নেওয়ার পর মাঠে যে মানে ধান গাছের গোড়ার দিকের অংশটা পড়েছিল সেগুলোকে সব তুলে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। এগুলোকে গ্রামে চলতি কথায় নাড়া বলে। এগুলো তুলে এনে এইবার এগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে, আর ধান সেদ্ধ করা হয়, রান্নাও করা হয়। এই দেখো আমি আর আমার বান্ধবী বলা বলি করছিলাম যে এখন এই ধরনের মাটির দোতলা বাড়ি প্রায় লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, হয়তো আর কয়েক বছর পর এগুলো আর দেখাই যাবে না। কিন্তু সত্যি এগুলো ক্যামেরাবন্দি করে রাখার মতো জিনিস। আমরা অনেক ছোটোবেলায়, মানে আমাদের অনেক ছোটোবেলাতে আমরা আমাদের গ্রামে এরকম প্রচুর দোতলা বাড়ি দেখতাম, মাটির দোতলা বাড়ি, কিন্তু এখন আর চোখে পড়ে না। কোথাও কোথাও এখনও ছড়িয়ে ছিটিয়ে দু চারটে আছে। আর তার পাশাপাশি এই চোখ জুড়ানো সবুজ ধান ক্ষেত। একদিকে ধান যেই কেটে তোলা হলো আবার শুরু হয়ে গেল শীতকালীন ধান চাষ। আজকের কথায় কথায় আমি আবার শ্রাবণীদির থেকে এটা জানলাম যে এই যে কয়েকদিন আগে প্রচুর ঠান্ডা পড়ছিল আর প্রচুর কুয়াশা ছিল না, তো ওই ওয়েদারে ধান গাছ প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যাদের ধান গাছের তলা বা ধানের চারাগুলো বেঁচে গেছে ওই রকম ওয়েদারে, তারা কিন্তু এইবার খুব লাভ করবে। তবে অনেক চাষির ধান গাছের ওই তলাগুলো মানে ছোট ছোট চারা গাছগুলো ওই রকম ওয়েদারে না নষ্ট হয়ে গেছে। আমরা দুই বন্ধুতে মিলে গ্রামের পথ ধরে হাঁটছি, আর দুদিকে যত দূর চোখ যায় তাকাচ্ছি শুধু ধান ক্ষেত, আর ধান ক্ষেতেরও ওপাশে তাকানোর চেষ্টা করলে সব ধোঁয়া ধোঁয়া দেখছি, মানে কুয়াশা পড়তে শুরু করেছে। এই দেখো আমরা এক পা করে এগোচ্ছি আর একটা করে জিনিস যেন আবিষ্কার করছি। এখানে কোনো গ্রামবাসী মানে বাড়িটা সবে তৈরি করতে শুরু করেছে, আর পিলারের ওপর ওই শিম গাছ তুলে দিয়েছে। আর একটুখানি জায়গা গো, তার মাঝখানে দেখছি কত সবজি চাষ করেছে। বাঁধাকপিগুলো ওপর থেকে দেখলে পুরো গোলাপ ফুল লাগে, একদম সবুজ গোলাপ ফুল দেখো। তো এখানে বাঁধাকপি বেশ কয়েকটা গাছ আছে, আর তার পাশাপাশি টমেটো আছে। মানে এইটুকু জায়গার মধ্যে কত কি চাষ করা যায় মানে একদম দেখিয়ে দিয়েছে। আমরা দুই বন্ধুতে বলা বলি করছিলাম কি জানি এখানকার মাটি এত ভালো না সার বীজ দিয়ে তৈরি করেছে, কারণ দু চারটে টমেটো গাছ আছে ঠিকই, তবে গাছ ভর্তি টমেটোও হয়েছে। আর ওপরে ওই দেখো মাথার দিকটা দেখতে পাচ্ছ, শিম ধরেছে আর প্রচুর ফুলও এসছে। ভাবো বাড়ি তৈরি কবে হবে ঠিক নেই, খাবারের যোগান কিন্তু সর্বত্র আছে। আজকের আমরা দুই বন্ধুতে তো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি, আর তোমরাও এখন আমাদের সাথে উদ্দেশ্যহীন পথিকের মতোই হয়ে গেছো। এই দেখো স্লুইস গেট, বর্ষার সময় অতিরিক্ত জলগুলো সব এই পথে বেরিয়ে যাবে। আর এটা দেখো খড়ের একটা গাদা কি সুন্দর করে তৈরি করে রেখেছে। গ্রামের একটা নিজস্বতা আছে, কি বলো? এই দেখো ওদিকে সবুজ ধান ক্ষেত, আর সেই ধানেরই ভবিষ্যৎ এই যে খড়। এটা দেখো পাড়ার মধ্যে থাকা একটা ছোট্ট দোকান, শহরের দোকানগুলোর থেকে একদম আলাদা, কি বলো? আসলে গ্রামের দোকানে আছে মাটির ছোঁয়া, আর সেই ছোঁয়া কাটিয়ে এগোতে না এগোতেই একটু সামনে গিয়েই দেখি খালটা তো শুকিয়ে গেছে বললাম আগে, সেই খালের পাশে এই ঝোপটা দেখো একদম ছাতার মতো না। গ্রাম ঘুরে দেখার এত ইচ্ছে আমাদের দুজনের,
মানে 2-2:30টার এই রোদ মাথায় নিয়ে আমরা দুই বন্ধুতে কীভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে চলেছি তার কোনো ঠিক নেই। চলো আরেকটু সামনে এগিয়ে যাই, কি আছে দেখি। এই দেখো, এটা বাঁশ দিয়ে তৈরি একটা সাঁকো। ও বাবা, এ তো এসআরকের সেই সর্ষে ক্ষেত। সর্ষে ক্ষেত দেখলেই ডিডিএলজের কথা মনে পড়ে, তাই না? এই দেখো ভেড়া, বাবা কত দিন পর ভেড়া দেখলাম। মানে ভেড়া না ছোটোবেলায় আমরা দেখেছি, আমাদের গ্রামে তাও অনেকে চাষ করতো, এখন একদম দেখা যায় না, কিন্তু এখানে অনেক দিন পর দেখলাম। এখনকার বাচ্চারা এগুলো বইতে পড়ে, ছবি দেখে আর শেখে, চোখে আর দেখতে পায় না। বাপরে বাপ, হাঁটতে হাঁটতে আমরা স্টেশনেও পৌঁছে গেলাম, আর সেখানে এসেও আমরা দুই বন্ধুতে একদম দমে যাইনি। সেই স্টেশনের পাশের রাস্তা ধরে আবারও হেঁটে চলেছি, আর যেতে যেতে একজন গ্রামবাসী শখ করে বানানো এই ছোট্ট ফুলের বাগানটা দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলাম। কি নেই এই বাগানটার মধ্যে! ডালিয়া থেকে শুরু করে গাঁদা, তারপর রয়েছে জিনিয়া, তারপর মাল্টিপেটালসের ধুতরা, এই যে কি মিষ্টি দেখতে। আর এই গোলাপের কুঁড়িটা দেখো। তবে এটা আমি কখনো দেখিনি। দুটো ট্রেন লাইনের মাঝামাঝি, মানে ট্রেনের ট্র্যাকের মাঝামাঝি দেখলাম ওই বড় বড় যে মাছের আঁশ আর কানকোগুলো হয়, সেগুলোকে সব রোদে শুকানো হচ্ছে, বলছে নাকি এগুলো বিক্রি হয়। তারপর আরেকটু যখন এগুলাম তখন দেখছি কয়েকটা ছেলে মিলে এই গাছের পাতাগুলোকে ছিঁড়ছে, বলছে নাকি এই গাছের পাতা ওই রস করে সেই রসটা খরগোশদেরকে খাওয়ালে তাদের ঠান্ডা লাগাটা একদম ভালো হয়ে যায়, আর খরগোশরা শীতকালে ভালো থাকে। ভালো কথা, আমরা অনেক কিছু জেনে আপাতত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে এই বড় বট গাছটার তলায় কি সুন্দর একটা ছোট্ট বিশ্রামাগার দেখো। আর এই যে ট্রেন লাইনে দাঁড়িয়ে আমরা দুদিকটা যখন দেখছি না, দেখছি প্রচুর পরিমাণে সবজি লাগিয়েছে গ্রামবাসী, এনারা চাষ করবেন এখানে। কি নেই, বেগুন থেকে শুরু করে সব কিছু আছে এখানে। আর এই যে জায়গাটা দেখছো, এটা ট্রেন থেকে আমি অনেকবার দেখেছি, কিন্তু এত কাছ থেকে কখনোই আমি দেখিনি। এই জায়গাটাতে প্রত্যেক বছর পানি ফলের চাষ হয়। পানি ফল উঠে গেলে তারপর এখানে আবার ধান চাষ হয়, ধান উঠে গেলে তখন এখানে আবার নতুন করে কিছু চাষ হবে। তার পাশাপাশি কত মানকচু চাষ করেছে দেখো, একদম ট্রেন লাইনের গা ঘেঁষে। জায়গাটা কিন্তু দারুণ। তার উপর আবার শীতের রোদ তো, গায়ে লাগছে, আরামও লাগছে, হালকা হালকা করে হাঁটছি। ওদিকে আবার সামনের স্টেশন থেকে ট্রেনও ছেড়েছে, সে আওয়াজও পাচ্ছি। এই দেখো, সারা বছর এখানে কিছু না কিছু চাষ হতেই থাকে। এখানে আবার লাউ, চাল কুমড়োর চাষও হয়েছে দেখলাম ভাড়া করে। আর আরও সামনের দিকে ওই দেখো, গ্রাম থেকে একদম টাটকা শাকসবজি তুলে নিয়ে চাষিরা বাজারে বিক্রি করতে যাচ্ছে, সব টাটকা শাকসবজি। উফ, এই দেখো একটা চাল কুমড়ো ঝুলেও আছে। আর এই ফুলটা দেখো, আগাছা ফুলই হবে, ওই মানে ট্রেন লাইনের আশেপাশেই হয়ে আছে, কিন্তু কি মিষ্টি দেখতে। আজকের এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা কোন জায়গা থেকে হেঁটে হেঁটে কোথায় চলে এলাম নিজেরাই ভাবছি, আর আমাদের নিজেদেরই হাসি পাচ্ছে। কোথায় যেতে চাইছি নিজেরাও জানি না। যেদিকে দু চোখ যাচ্ছে খালি বলছে যাবে, চলো, ব্যাস চললাম। আর যতই গ্রামের ভেতরে রাস্তাগুলো ধরে পথ হাঁটছি, দুদিকটা দেখছি সবুজ গাছপালায় ভর্তি চারিদিক, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। ওই যে দূরের ওই বাগানটা দেখছো, ওগুলো পেয়ারা বাগান, আর এদিকে সম্ভবত শশা বাগানও আছে। এগুলো মনে হচ্ছে শশা চাষ করেছে। না করে আজকে অনেকটা পথ হাঁটা হয়ে গেছে, কিন্তু আমরা একটুও ক্লান্ত নই। কিন্তু ক্লান্ত না হলেও বাড়ি তো ফিরতে হবে, তাই বান্ধবীকে আপাতত টাটা বলে ট্রেনে উঠে পড়লাম। সূর্য কিন্তু আমাদের সঙ্গেই আছে। ট্রেন থেকে নেমে দেখি গঙ্গাসাগর মেলার ধ্বংসাবশেষ পড়ে আছে। মানে এই সমস্ত শিবিরগুলোতে ওই বাইরের থেকে যত তীর্থযাত্রীরা এসছিলেন তারা এখানে থাকতেন, অস্থায়ীভাবে এগুলো সব তৈরি করা হয়েছিল রাজ্য সরকারের দ্বারা। এগুলো সব কয়েক দিনের জন্য, মানে মেলা চলাকালীন বা মেলা শুরু হওয়ার প্রায় 10-12 দিন আগে থেকেই এগুলো সব তৈরি করে দেওয়া হয়। আর এখানে অস্থায়ীভাবে প্রচুর জলের ট্যাঙ্কও বসানো হয়েছে।
যাতে বাইরের থেকে আসা দর্শনার্থীদের জলের কোনো কষ্ট না হয়। আর খুব ভালোভাবে মোটা ত্রিপল দিয়ে তার উপর প্লাস্টিক দিয়ে যাতে ঠান্ডা কিছুটা আটকায় আর এর ভেতরে হাজার হাজার মানুষ থাকতে পারে। বিশেষ করে মেলার দিনগুলোতে তো প্রচুর মানুষ এখানে থাকতেন সারা রাত্রি। তারা নিজেদের যা কিছু মানে বিছানা বা কম্বল লেপ যা তাদের কাছে থাকতো সেগুলো নিয়ে এখানে রাত্রিবেলা থাকতে পারতেন। এখানেও দেখো প্রচুর পরিমাণে অস্থায়ী সব জলের ট্যাঙ্ক সরকার থেকে বসানো হয়ে থাকে এই মেলার জন্য। বিশেষ করে আসল গঙ্গাসাগর মেলা তো শেষ হয়ে গেছে, সেজন্য এখন এই থাকার জায়গাগুলোর আর কোনো প্রয়োজন নেই, এক এক করে সব খুলে নেওয়া হচ্ছে। তার পাশে আবারও সেই SRK সর্ষে ক্ষেত। এই এত কিছু দেখতে দেখতে আপাতত এসে পৌঁছেছি মেন রোডে। আর মেন রোডে এসে দেখি গঙ্গাসাগর মেলা চলে গেলে কি হবে, এখনও মেলার আমেজ কিন্তু কাটেনি। প্রচুর দোকান এখনও আছে যেগুলো অস্থায়ীভাবে মেলার এই কটা দিন বসে। এখন অবশ্য ভাঙা মেলা, এখন গ্রামবাসীরাই বেশি এখানে আসে কেনাকাটা করতে। এই সময় দোকানদারিরাও অল্প টাকায় অনেক ভালো জিনিসও বিক্রি করে দিয়ে চলে যান। তারপর তো খাওয়ার দোকানপাট আছেই। সেই দুপুর থেকে শুরু করেছিলাম হাঁটতে আর ঘুরতে, এখনও ঘোরা শেষ হয়নি। আমার এখনও একটা কাজ বাকি আছে, ফেরার সময় সেজো জেঠিমার সাথে একটু দেখা করে ফিরবো। অনেক দিন হয়ে গেছে জেঠিমার সাথে দেখা হয়নি। তবে তার আগে হঠাৎ দেখলাম বাজারের মধ্যেই নাম গান হচ্ছে, কেন হচ্ছে জানি না। যাই হোক বাবা, ঘোরা থেকে শুরু করে নাম সংকীর্তন সব শোনা হয়ে গেল। আপাতত সন্ধ্যের মুখে গুটি গুটি পায়ে আমি আর মা চলে এলাম জেঠিমার বাড়ি, জেঠিমাকে দেখতে। জেঠিমার রুমের এই যে জায়গাটা, এই যে ওয়াল শোকেসটা দেখছো, এটা ছোট থেকে মানে আমি একদম ছোট ছিলাম তখন থেকে আজ পর্যন্ত একই রকম দেখছি। আর এই দেখো শোকেসের মধ্যে কত স্মৃতি, আমার জেঠুর ইয়াং বয়সের ছবি, আমার দাদার ছবি, দিদির ছবি। আর এখানে যত মাটির এই ছোট ছোট পুতুলগুলো দেখছো, এগুলো মানে কত বছরের যে পুরনো তার ঠিক নেই, মনে হয় 40-50 বছরেরও পুরনো হবে। জেঠু জেঠিমা এত ভালোভাবে এগুলো সাজিয়ে রেখেছে, আমরা যখনই এখানে আসি একইভাবে এই মানে শোকেসটাকে দেখতে পাই, সাজানো গোছানো একদম। জেঠু আর আমাদের মাঝখানে এখন নেই ঠিকই, তবে জেঠিমা, দাদা, দিদি, বৌদি প্রত্যেকে জেঠুর সমস্ত স্মৃতিগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এখনও ধরে রেখেছে। এত ঠান্ডার মধ্যেও আমাকে আর মাকে একটু এগিয়ে দিতেও জেঠিমা এসছে। আবার বেরোনোর মুখে জেঠিমা দেখিয়ে দিল বাগানে কি কি গাছ আছে। আমার জেঠু যখন বেঁচে ছিলেন তখনও জেঠুর খুব শখ ছিল বাগান করার, কত রকমের যে ফুল গাছ ছিল তখন বাগানে, কি বলবো। এখনও আছে, তবে সংখ্যায় অনেকটা কমেছে ঠিকই। কিন্তু আজও যখন জেঠুর বাড়ি আসি মনে হয় যেন পুরো বাড়ির আনাচে কানাচে চারিদিকে বাগানে তুলসী মঞ্চ থেকে শুরু করে মেন গেট পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে জেঠু স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। আর আমার জেঠিমার মধ্যে জেঠু আছে ভরপুর। বয়সের কারণে জেঠিমা এখন অনেকটাই নড়বড়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু একটা সময় ইনি সিনিয়র নার্স ছিলেন, তখন দাপিয়ে বেড়াতেন হসপিটালে। এখন এত ঠান্ডা পড়েছে যে গুটি গুটি পায়ে আমাদের বাড়ি অবধি হেঁটেও যেতে সাহস করে না। তাই আজ আমরাই চলে এলাম দেখা করতে। মাও আমার সাথে মাঝ রাস্তায় এসে যোগ দিয়েছিল। সব মিলিয়ে এই উদ্দেশ্যহীনভাবে এদিক থেকে ওদিক ঘুরে বেড়ানো আজকের মতো শেষ। খুব একঘেয়ে লাগলো কি? পারলে জানিও কমেন্ট করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।